প্রিয় দর্শক, সাম্প্রতিক আলোচনায় আজকে কথা বলতে চাচ্ছি সৈয়দ জামিল আহমেদ, শিল্পকলার মহাপরিচালক ছিলেন। কারণ আমি যখন কথা বলছি তার কয়েক ঘন্টা আগে মূলত তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগটা খুবই নাটকীয় এবং নাটকের মঞ্চেই মনির চৌধুরী নাটকের একটা নাট্যোৎসব হচ্ছিল, প্রথমবারের মতো আয়োজন হচ্ছিল এবং তিনি এই নাটকটা কেন করতে গেলেন সেটি একটা বড় প্রশ্ন থেকে যায়। কারণ তিনি যখন পদে আসলেন তখন পদে আসার পর মাসুম রেজার নাটক বন্ধ হয়েছে, মামুনুর রশিদ হেনস্থা হয়েছেন ইত্যাদি। নাটক পাড়ার লোকজন আসলে তার প্রতি খুব বেশি যে প্রত্যাশার জায়গা পূরণ করতে পেরেছেন তা না, বরঞ্চ আশার জায়গায় আঘাত হেনেছেন জামিল স্যার। তিনি শিক্ষক হিসেবে খুবই জনপ্রিয় বলবো না, খুবই গুণী মানুষ এবং অনেক তারকারা তাকে প্রচণ্ডভাবে মানেন এবং এই মানাটা অবশ্যই তার জ্ঞান, গরিমা এবং নাটকের প্রতি তার উপলব্ধি, তার যে সংগ্রাম সেটিকে গ্লোরিফাই করে। এখন নাটকের শিক্ষক আর শিল্পকলা একাডেমির আমলাতান্ত্রিক চেয়ার, এই দুটো বিষয় কখনো এক হতে পারে না। ধরেন আমলাতান্ত্রিক চেয়ারে যেই মজাগুলো সৈয়দ জামিল আহমেদ নিলেন সেটা 6 মাস পরে হঠাৎ কেন বোধোদয় হলো, এটা আমার কাছে একটা বড় ধরনের প্রশ্ন। যে আপনি যখন মাসুম রেজার নাটক আটকে গেল, যখন কেউ মব তৈরি করার চেষ্টা করলেন সেটার প্রত্যুত্তর দিতে পারলেন না, ঠিকভাবে ব্যালেন্স করতে পারলেন না, কিংবা মামুনুর রশিদ বললেন তখন তাকে ওয়েলকাম জানিয়ে সেটা সলিউশন করতে পারলেন না, ইত্যাদি ছোটোখাটো অনেকগুলো অসঙ্গতি রয়েছে যেটি মূলত এর আগে দেখা যায়নি। হ্যাঁ, হতে পারে গণ অভ্যুত্থান বা এই জুলাই বিপ্লবের পরে অবশ্যই এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতেই পারে এবং সেই জুলাই বিপ্লবের মেরিটকে ধরে রেখে নতুনভাবে ঢালাও সাজানো। কারণ আমরা তো দেখেছি এর আগে 400-450 কোটি টাকার দুর্নীতির খবর এর আগের মহাপরিচালকের কাছ থেকে। সুতরাং যারা জামিল স্যারের পদত্যাগে আনন্দিত হচ্ছেন বা ব্যথিত হচ্ছেন, এদের ভেতরে এক ধরনের মজা আছে। মজা অর্থাৎ বলতে কি, যারা মূলত মনে করতেন যে আগেই ভালো ছিলাম, তাদের ক্ষেত্রে হয়েছে কি, তাদের ক্ষেত্রে মনে করেছে যে দেখছেন যে তিনি তো সামলাতে পারলো না। কিন্তু সামলানো বা সামলানোতে ব্যর্থ হওয়া, এই দুটো বিষয় এক। যে নাটকীয়ভাবে তিনি পদত্যাগ করেছেন তার মাত্র কিছুদিন আগে তিনি পুরস্কার নিয়েছেন। একেবারে চেয়ারে আসীন হয়ে, সরকারি চেয়ারে আসীন হয়ে সেই পুরস্কারটি নেওয়া যায় কিনা সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন এবং সেটি নিয়ে আসলে প্রশ্ন রাখার মতো যৌক্তিকতাও রয়েছে। সেটি শোভন না। এর আগে যে এমন ঘটনা ঘটেনি তা না। সো এই বিষয়গুলো আমার মনে হয় পার্সোনালি যদি ব্যক্তিগত জায়গায় আমরা সংস্কার না হই, তাহলে সংস্কারের গল্প এসব বলতে বলতে যে হারে ফেনা তোলা হচ্ছে তার কোনো মূল্য থাকবে না। এখন বিজ্ঞ মানুষের জায়গায় যখন এ ধরনের পদকপ্রাপ্তির লোভ বলবো না, পদকপ্রাপ্তির আসলে একটা আনন্দ, এক ধরনের আকাঙ্ক্ষার জায়গা থাকতে পারে, এটাই আমি কখনোই খাটো করে দেখি না। আমি নিজে পার্সোনালি পদকের আশায় অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করি। আমি আবারও রিপিট করি, পদকের আশায় আমি নিজেকে প্রতিদিন শান দেওয়ার চেষ্টা করি। পদকের আশা, পদকের লোভ আছে আমার ব্যক্তিগতভাবে। আমি আবার রিপিট করলাম যাতে কেউ আবার মিসলিড না করে। আমাকে একটা প্রাপ্তি, ছেলেবেলায় যখন আমার বাবা কোনো একটা পুরস্কার দিতেন ভালো রেজাল্ট করলে, সেই আশায় ভালো পরীক্ষা দিতাম, পড়াশোনা করতাম, সেভাবে সাংস্কৃতিক চর্চায় আমিও রাষ্ট্র আমাকে পুরস্কার দিবে কোনো রাষ্ট্রের রাজনৈতিক দলের দাস হওয়ার জন্য না, আমার কাজের জন্য, সে জায়গায় আমি নিজেকে প্রতিনিয়ত শানিত করার চেষ্টা করতাম। এটাতে কোনো রকম খেদ নেই, বলার অপেক্ষা রাখে না যে পদক আমার ভালো লাগে না। তো ওই জন্য আধিক্যতা একটা পর্যায়ে থাকে, আবার মনে মনে চায়। সেই ধরনের মানুষ প্রচুর আমাদের ইন্ডাস্ট্রিতে, প্রচুর। আসি আবারও সৈয়দ জামিল আহমেদ প্রসঙ্গে। সৈয়দ জামিল আহমেদ প্রতি প্রত্যাশার জায়গা, প্রত্যাশার পারদ সর্বোচ্চ ছিল। কারণ নাটকের এই জায়গাটিতে ডক্টর সেলিম আল-দীনের পরে যদি কাউকে ভালো বলা হয় যে প্রচণ্ডভাবে জানেন, পড়াশোনা করেন, তারা হলেন মামুনুর রশিদ, আতাউর রহমান, আরও দুজন, ডক্টর ইনামুল হক যিনি চলে গেছেন, এবং সৈয়দ জামিল আহমেদ। সৈয়দ জামিল আহমেদ যখন হন তখন আমরা সহ অনেকেই প্রশংসা এবং প্রত্যাশা নিয়ে পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টের জায়গাটিতে মনে হয়েছিল যে তিনি সমানভাবে চলচ্চিত্র, গান, নাটক থেকে শুরু করে, যাত্রা থেকে শুরু করে আমাদের কালচার, ফোকলোর যে বিষয়গুলো, নৃত্য, সব কিছুকে সমানভাবে গুরুত্ব দিয়ে তিনি একটা ব্যবস্থা করবেন। কিন্তু তিনি আক্ষেপের সাথে বললেন যে তার ফাইল পড়েছিল এবং সে ফাইলটা সাইন হতে 5 দিন লেগেছে, টাকা দিচ্ছে করে দিচ্ছে না, অপমানিত হতে হয়েছে, হেনস্থা হতে হচ্ছে। কিন্তু এই ইন্টারনাল টার্মসগুলো একজন সাংবাদিক ভাই
বলতেও চাইছিলেন যে ওই সময় আপনি বলেননি কেন, হঠাৎ করে এই সব অভিযোগ তুলে ধরছেন কেন। দেখেন, এইসব টার্মস এমন না যে বাংলাদেশের নতুন, মানে আমলাতান্ত্রিক জটিলতা কিন্তু বাংলাদেশে প্রথম না। সচিবালয় টু মন্ত্রণালয় হয়ে একটা কাজ একদম কার্যকরী বাস্তবায়ন হওয়া পর্যন্ত যে পরিমাণ মানে কাঠখড় পোড়াতে হয়, এটা একটা সিনেমা বানানো বলি, কোনো প্রজেক্ট বলি, বা কালভার্ট বানানো, ব্রিজ বানানো, সব ক্ষেত্রেই। তো এটার সংস্কার 1-2 দিনে হবে না, এটা সংস্কার জরুরি, অনেকে চেষ্টা করছেন, করে যাচ্ছেন। নিশ্চয়ই আমরা নাগরিক হিসেবে সেটা তো দেখতেই চাইবো। তো এটা মানে জামিল স্যার তো নিশ্চয়ই বাংলাদেশের বাইরে বা মানে জার্মান বা পর্তুগাল বা সুইডেন, ইউরোপের কোনো কান্ট্রি বা আমেরিকা থেকে যাননি, যে দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন, তিনি বুঝতে পারেননি যে বাংলাদেশে এরকম একটা অবস্থা। উনি তো জানতেন যে সচিবালয় এবং আমলাতান্ত্রিক জটিলতা কি পরিমাণ পোহাতে হয় যে কোনো কিছু, এবং এই ধারণাটা সকলের, অধিকাংশ সচেতন নাগরিকের রয়েছে। এই টার্মসগুলো একদিনে তৈরি হয়নি, বাধাগুলো একদিনে তৈরি হয়নি। এই যে 5 দিন লাগালো সংস্কৃতি উপদেষ্টা থেকে চিঠি, তিনি যে অভিযোগটা তুললেন, সেটি তো প্রেস মিট বলি বা তার আগে ইন্টারনাল বা তার ঊর্ধ্বতন কাউকে বলে সেটির সলিউশনটা খুব জরুরি ছিল। সলিউশন, কারণ দর্শাও, কিংবা গণমাধ্যমে কোনো ইন্টারভিউতে বলা, প্রেস রিলিজ দেওয়া, নানান রকম উপায় ছিল। উপায় হলে যেটা হতো, একটা সংশোধনের প্রক্রিয়া, জবাবদিহিতার জায়গা তৈরি করতে পারতেন। যদি দায় এড়িয়ে হঠাৎ করে নাটকীয়ভাবে একটি মঞ্চে এসে, এবং মঞ্চে আমি দেখলাম যে সচিব থেকে শুরু করে সবাই খুব বিব্রত, মানে অনুষ্ঠানের ভেতরে তারা চেয়ারে আসীন, অনুষ্ঠানের ঘোষণা হচ্ছে, সেখানে মনে হচ্ছে যে উনি একটা কাগজ নিয়ে আসছেন, কিছু একটা ঘটাবেন এরকম একটা সিনারিও। এবং ঠিকই তিনি হঠাৎ করে বললেন, আমি পদত্যাগপত্র দিয়ে গেলাম সবার সামনে, এবং আগে বললেন যে আপনার ক্যামেরা অন করেন, খুব ভালো, এটাই মোক্ষম সময় ইত্যাদি, এভাবে বললেন যে, অর্থাৎ তিনি খুব অ্যাটেনশন নিয়ে এই নাটকটা মানে সাজালেন, নাটকটা মঞ্চায়ন করলেন, যে যেহেতু নাটকের মানুষ, সুতরাং পিন পয়েন্ট একদম সেই বিষয়গুলো তিনি জানেন, এবং যে উইটি বা সব কিছু মিলায় তার তো সবচেয়ে বেশি জ্ঞান নাটকের। কিন্তু এটা কোনোভাবেই একজন নাগরিক হিসাবে বা একজন সৈয়দ জামিল আহমেদের অনুরাগী হিসাবে, একজন সবুজ কর্মীর ক্ষুদ্র কর্মী হিসাবে এটা সমর্থনযোগ্য না। একটা দেশের এত বড় পোস্ট, সেটি যখন নেওয়াটা যেমন হঠাৎ করে আসলেন, তেমনি দায়িত্ব নিয়ে দায়িত্ব নেভানোটা অবশ্যই তার কাঁধে যখন বর্তায়, তখন ফাইট ব্যাক করার জন্যই তো মূলত এই জায়গাটা তৈরি করা, যে নতুন বাংলাদেশে নতুনভাবে শিল্পকলাটা যাতে সবার মনের যে খেদ রয়েছে, যে কষ্ট রয়েছে, ব্ল্যাকলিস্টেড ইত্যাদি নানান ইস্যু আছে। তো এখানে আমাদের অডিটোরিয়ামের অবস্থা খারাপ, বিভিন্ন জেলাভিত্তিক শিল্পকলা একাডেমিতে যা তা হচ্ছে, তো এগুলো নানা রকম অভিযোগ লিস্ট শেষ নেই। কিন্তু আপনি আমলাতান্ত্রিক জটিলতা এবং ঊর্ধ্বতন সাংস্কৃতিক মন্ত্রণালয় বা উপদেষ্টা ইত্যাদি বলে আপনি কাগজ ধরিয়ে দিলে, এটা অন্তত একজন জামিল আহমেদের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। আমি জানি আমার কাছ থেকে বা আমার মতের অনেক দ্বিমত থাকতে পারে, কিন্তু এটা একটা ভালো উদাহরণ তৈরি হলো না, যে কাউকে নিয়োগ দেওয়ার পর তাকে আসলে তার পেছন থাকতে হবে, যে কবে কোন অনুষ্ঠানে আবার পদত্যাগপত্র নিয়ে চলে আসে। মানে এটা তো বাচ্চাদের জেদের মতো, যে আমি পদত্যাগপত্র কিন্তু নিয়ে আসছি, এই অনুষ্ঠানে লোক হবে বছর, আজকে আমি পদত্যাগপত্র দিয়ে দেবো। তো এটা মূলত খামখেয়ালি একটা চরিত্র হয়েছে। যদিও তার অপসারণের দাবিতে বেশ কিছু রাজনৈতিক দলের সাংস্কৃতিক কর্মীরা বলেছিলেন, কথা তুলেছেন পাবলিক ডোমেনে, আমার শোতেও অনেকে বলেছেন। সুতরাং তার এসব মাথায় নিয়ে তাকে কাজ দিয়ে প্রমাণ করাটা খুব জরুরি ছিল, এবং সেটি দেখতে চেয়েছিলাম একজন সংস্কৃতি কর্মী হিসাবে, কিন্তু সেটি পেলাম না পারতে যেটা হলো, যে হঠাৎ করে এ ধরনের ঘটনায় একদম শূন্যতা তৈরি হয়, অবশ্যই শূন্যতা তৈরি হয়, এবং সেই শূন্যতা আবার নতুনভাবে কোন ফরম্যাটে তৈরি হবে সেটা একটা বড় বিষয়। পলিটিক্সকে আমরা নানানভাবে গালিগালাজ দিই, যে কোনো কিছু খারাপ হলে পাড়া মহল্লায় খুব পলিটিশিয়ান হয়ে গেছে। মানে পলিটিক্সটা আমরা এমনভাবে নেগেটিভ অর্থে ব্যবহার করি, যে আচ্ছা পলিটিক্স মানে না, মানে আমরা কথা কিন্তু বলি। তো আমরা রাজনীতিকে খুব বাজে নেগলেক্ট ভাবে দিই, কিন্তু সত্যিকার অর্থে রাজনীতি ছাড়া, রাজনৈতিক সচেতনতা ছাড়া, রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা দেশ গড়ার কাজে এগিয়ে আসছেন, তাদের দায়িত্ববোধের জায়গাটা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। আমরা
ব্রেড অ্যান্ড বাটারের খোঁজে সুন্দর নিজের মতো করে বাঁচার জন্য গা এড়িয়ে চলতেই পারি, কিন্তু যে দায়িত্ব নেয় তার দায়িত্বের জায়গাটা নেভানোটা খুব জরুরি। আমরা হুটহাট করে বলে ফেলি। সুতরাং দায়িত্ব নেওয়ার আগে অবশ্যই সৈয়দ জামিল আহমেদের খুব উচিত ছিল যে বিষয়টা আমি আসলে কতটা ফাইট দিয়ে এগোতে পারবো। তার মতো সচেতন মানুষ, আমি আবার রিপিট করছি, তার মতো সচেতন মানুষ নাট্য জগতে কম। সুতরাং সেই দায়িত্বের জায়গাটা তার যেমন অর্পিত হয়েছিল, সেই জায়গাটা তিনি একটি সুন্দর প্রেস মিটে যে আমি এই উদ্যোগ নিয়েছি 6 মাসে, এই করেছি, এখানে বাধা পেয়েছি, বাধার জায়গাটা এই ফাইট ব্যাক করেছি। সুতরাং ওই বিষয়গুলো না নিয়ে এইভাবে নাটকীয়ভাবে পদত্যাগপত্র দেওয়াটা কষ্টের, বিব্রতকর এবং আরও অনেকখানি পিছিয়ে দেয়া। অর্থাৎ যিনি বসবেন সেই জায়গাটা ঠিকঠাক করে গুছিয়েও দিলেন না। অবশ্যই আমার জানার অনেক রকম খামতি থাকতে পারে, আমার তথ্যগত কিছু ভুলও থাকতে পারে, কিন্তু আমি দৃশ্যত যে বিষয়গুলো দেখছি তাতে মনে হলো যে একজন সংস্কৃতি কর্মীর একদম পিছিয়ে পড়া ছোট্ট একটা মানুষ হিসেবে এই কথাগুলো বলা প্রয়োজন। আমার সাথে দ্বিমত করতে পারেন, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু কথা বলা উচিত। আমাদের এই দেশটা সবার, আমাদের, এবং সবাই, সব রকম ধর্ম, বর্ণ, দল, সবাই মূলত এন্ড অফ দ্য লাইন আমরা বলি যে দেশটা ভালো থাকুক। সবার ওইটাই, কিন্তু যে যেমন প্রত্যেকটা ধর্মে বলে কোনটা অন্যায়, একই জিনিসকে অন্যায় বলে সবাই, এবং ন্যায়টাকে সবাই একইভাবে সাপোর্ট দেয়, তেমনি সমস্ত দল, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই শেষ লাইনে এটাই বলে, এটাই ভাবে তারা দেশটা ভালো করা যায় কিভাবে। তাই একজন গুণী মানুষের এভাবে আনুষ্ঠানিক পলায়নটা আমার ভালো লাগেনি। এটি মেরুদণ্ড বর্জিত কাজ অনেকে বলছেন। আব্দুল তুষার দেখলাম উনি লিখেছেন পদত্যাগ, অর্থাৎ পদ নিলেন, পদক নিলেন, পদত্যাগ করলেন। সেটিও অবশ্যই মানে সিগনিফিকেন্টলি কষ্টের। একজন সৈয়দ জামিল আহমেদকে আমরা যেভাবে পোট্রে করে এসেছিলাম, নিশ্চয়ই এটি তার ব্যাখ্যা দেবেন, কিংবা ব্যাখ্যা দেবার জায়গাটি থেকে তো সরে আসলেন। তিনি বললেন এবার নিজের কাজে ফেরা উচিত। তো নিজের কাজ কোনটা? এতদিনের দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে যদি বাংলাদেশের এই জায়গাটিতে ঠিকঠাক মতো গোছানোর একটা ফাইট না দিতে পারে, হলো যে আমলাতান্ত্রিক জটিলতা বা সংস্কৃতি মন্ত্রণালয় নানা রকম বাধা দিল, সে বাধাতে ফাইট যদি না দিতে পারেন, তার নিজের কাজ কোনটা, সেটা একটা বড় প্রশ্ন। সব ভালো থাকবেন, ভালো রাখবেন, মত থাকুক, কিন্তু আপনি বলবেন, লিখবেন মতামতে, সেটি প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।